নমস্কার, ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ। আকস্মিক একটি ছোট ঘটনা থেকে অঘটন, অর্থাৎ যা ঘটবার আদৌ কোনো সম্ভাবনা ছিল না, তেমন ঘটনা অনেক সময়েই ঘটে। ঘটলে সীতারাম তাকে ভাগ্যের খেলা বলে। শিবকিঙ্করের এই গালিগালাজ করাটা, ওটা যেন সীতারামের ভাগ্যের খেলা। জ্যোতিষ সাহা কয়েক মুহূর্ত চুপ করে থেকে সীতারামকে বললে, তাই হবে পণ্ডিত, তুমি পাঠশালা খোলো। সীতারাম তখনও আত্মসংবরণ করতে পারে নাই। সে শিবকিঙ্করের গমন পথের দিকে চেয়েছিল রূঢ় পলকহীন দৃষ্টিতে। শিবকিঙ্করকে আর দেখা যায় না, সেই পথে শুধু অন্ধকার থমথম করছিল। সাহার কথার উত্তরে অবান্তরভাবেই সে বলে উঠল, শিবকিঙ্করের ব্যঙ্গ শ্লেষাত্মক চাষা শব্দটা নকল করে, চাষা চাষা, চাষারা মানুষ নয়, সুরি সুরি। জ্যোতিষ বললে, সুরির দৌড় না হাঁটলে বাবুদের কিন্তু দিন যায় না। হাসলে জ্যোতিষ। সীতারাম বললে, আপনি যদি না মাঝখানে পড়তেন তবে আমি আজ শিক্ষা দিতাম ওকে। কজনকে শিক্ষা দেবে? জ্যোতিষের মুখ কঠিন হয়ে উঠল। নিম্নস্বরে বলল, ও না হয় মাতাল, মুখের সামনে বললে। ওই কথা বাবুদের মধ্যে বলে না কে? আমরা জাতিতে সাহা। আচ্ছা ভালো, আমাদের জল খায় না, আমরা নিচে মাটিতে বসি, ডাকে আমাদের সুরি বলে। বেশ, দেশের আচার চলে আসছে, শাস্ত্রে আছে, বহুত আচ্ছা। কিন্তু আমাদেরই জ্ঞাতি নরেন সাহা ডাক্তারি পাশ করে এসেছে, কই তার ওষুধ? জল মেশানো ওষুধে তো আপত্তি হয় না, কই তার বেলা তো ওইসব কথা বলতে পারে না কেউ। জানো, স্কুলে তার ছেলেদের মেয়েদের খাতির আলাদা। হঠাৎ জ্যোতিষের কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। বললে, আমার মনে পড়ছে, স্কুলে পড়তাম, পড়াশোনায় ভালো ছিলাম না। একটু থামল সে, থেমে আবার বললে, তা এখনকার বাবুদের ছেলেরাও তো ভালো ছিল না। এই শিবকিঙ্কর, ও তো আমার সঙ্গে পড়েছে, আমরা যা বা পারতাম ও তাও পারত না। মাস্টারের একটি কথা বলার ক্ষমতা ছিল না। আর আমাকে কি বলতো জানো? বলতো, মেয়া ঘাটা সুরি ঘাটাকে যা, পচুই বেজগে যা। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে, তারপর চুপ করে কি যেন ভাবতে লাগলো। বোধ হয় সেই আমলের এই ধরনের অনেক কথা। সীতারামেরও মনে পড়ে গেল, ইংরেজি উচ্চারণ তাদের গ্রামের এবং তাদের স্বজাতিদের অধিকাংশ ছেলেদের শুদ্ধ হতো না। এম কে অ্যাম, এন কে অ্যান, এল কে অ্যাল, এস কে অ্যাশ বলে ফেলতো তারা। সেকেন্ড মাস্টার বলতেন, অ্যাল নয় এল, অ্যাম নয় এম, অ্যান নয় এন, র্যাল নয় রেল, বুঝলে? এসটা অ্যাশ নয়, অ্যাশ তুমি গর্ধব কোথাকার। লজ্জিত হতো তারা। রসিকতা করে তিনি আবার বলতেন, ভালো করে জিভ ছুলবে, বুঝেছ? পারো তো কামার বাড়ির উখো দিয়ে ঘষে পাতলা করে নিও। তারপর শাসন করে বলতেন, এবার যদি অ্যাল র্যাল বলবে তো একটা ব্যাল এনে ঠুকে ঠুকে তোমার মাথা ভাঙব। ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে দিয়ে কুলকম্ম যা আছে করগে যা। জ্যোতিষ সাহা বললে, তাহলে তাই হলো। তোমাকে ডেকেছিলাম, বলতে চেয়েছিলাম, এখন পাঠশালা তুমি বাবুদের ওখানেই করো, আমাদের সব দোনমনা করছে। তুমি আমাকে বলেছিলে বৃহস্পতিবারেই খুলতে চাও পাঠশালা, তাই বলছিলাম আমি সব বুঝিয়ে সুঝিয়ে দেখি। তা
মুহূর্ত কয়েক স্তব্ধ থেকে সে বললে, না, তা বৃহস্পতিবারেই তুমি এই পাড়াতেই পাঠশালা খোলো। সুরির ছেলে, কৈবর্তের ছেলে পড়বে। চাষা পণ্ডিতই আমাদের ভালো। হ্যাঁ, তাই ভালো, কথা পাকা। সীতারাম বললে, দেখবেন আপনি, বছর বছর যদি আমি বৃত্তি নেওয়াতে না পারি তবে। কি শপথ সে করবে বুঝতে পারলে না। এক মুহূর্ত চুপ থেকে বললে, দেখবেন, আপনি দেখবেন। পরের দিন থেকে সে পাঠশালা খোলার আয়োজন নিয়ে মেতে উঠল। এমন উৎসাহটি সে যেন মায়ের সাহায্যে পাঠশালা খোলার প্রস্তাবেও পায় নাই। ওই প্রস্তাব অনুযায়ী পাঠশালার উদ্যোগ আয়োজনে তার যেন কিছু করবারই ছিল না। সব ব্যবস্থাই হচ্ছিল মায়ের হুকুমে। আর এ পাঠশালার উদ্যোগে সমস্তই নির্ভর করছে তার উপর। সাহা সম্মতি দিয়েছে, কিছু ছাত্র সে প্রথমে সংগ্রহ করে দেবে এবং পাঠশালার জন্যে জায়গাও সেই দেবে। সাহা একটা নতুন খামার বাড়ি করেছে। সেই খামার বাড়িতে পাঠশালা বসবার স্থান নির্দিষ্ট হয়েছে। একখানা চেয়ার চাই, একখানা টুল, টেবিলও একটা হলে ভালো হয়। আর বোর্ড, ব্ল্যাকবোর্ড একখানা তো চাই। তাছাড়া একটা ঘড়ি, দুটো জলের কলসি, দুটো গেলাস, খান কয়েক খেজুর পাতা অথবা তাল পাতার চ্যাটাই। কলসি গেলাস এগুলো অবশ্য সামান্য ব্যাপার, অল্প কয়েকটি টাকা হলেই হয়ে যাবে। চিন্তা প্রথম কয়েক দফা নিয়ে। এই সব চিন্তায় সে রাতে তার ভালো ঘুম হলো না। সকালে উঠেই সে অন্যদিন অপেক্ষা অনেক দ্রুত পদক্ষেপে রত্নহাটের পথে চলতে আরম্ভ করলে। হয়ে যাবে, কোনো রকমে সব হয়ে যাবে। উদ্যম বিহনে কার পুড়ে মনোরথ। চেয়ার টুল পাওয়া যাবে, ও দুটো বাবুদের বাড়ি থেকেই এখন নেবে। শেষ পর্যন্ত মোড়া দিয়েও কাজ চলবে। টেবিল একটা তৈরি করিয়ে নেবে, প্যাকিং কেস কিনে। ভাবনা কেবল ঘড়ি আর ব্ল্যাকবোর্ডের। এখানকার যামিনী বাড়ুজ্যে ঘড়ি মেরামত করে, দরকার হলে নতুন ঘড়িও আনিয়ে দেয়। একটা টাইম পিস তার কাছে কিনলেই এখন চলবে। 7-8 টাকা হলেই হবে। অবশ্য একটা ক্লক হলেই ভালো হয়। আধ ঘন্টায় বাজবে, ঘন্টায় ঠিক ঠিক ঘন্টার আওয়াজ দিয়ে যাবে। ছেলেরা গুনবে, 1, 2, 3, 4। জাপানি ঘড়ি সস্তায় পাওয়া যাচ্ছে এখন, 15-16 টাকায় পাওয়া যেতে পারে। টাকা না হয় ধার করবে। তারপর ব্ল্যাকবোর্ড। ভাবতে ভাবতে এ সমস্যারও সমাধান করে ফেললে সে। খানিকটা কাঁঠাল কাঠের তক্তা জোগাড় করে রত্নহাটের পাকা মিস্ত্রি সতীশকে দিয়ে ছোটোখাটো বোর্ড বানিয়ে নিতে পারা যায়। কাঁঠাল কাঠে পালিশ হয় ভালো। ভালো করে পালিশ করিয়ে তার ওপর কেরোসিন মিশিয়ে পাতলা আলকাতরার আস্তরণ মাখিয়ে দিলেই চলবে। ফ্রেমের বদলে মাথায় দুটো কড়া বসিয়ে দড়ি বেঁধে দেওয়ালে পোতা হুকে ঝুলিয়ে দেবে। রত্নহাটে পৌঁছেই সে সতীশ মিস্ত্রির কাছে গিয়ে সব ব্যবস্থা করে ফেলল। নষ্ট করবার মতো সময় কোথায়? সময় বহিয়া যায় নদী স্রোতের প্রায়। যামিনী বাড়ুজ্যের কাছে একটা ক্লক ঘড়িও সে ঠিক করে ফেলল। এরপর হিসেব করলে টাকার। সমস্ত আয়োজন করতে তার লাগবে প্রায় 35 টাকা। তার নিজের যা সম্বল ছিল তা থেকে 4 টাকা খরচ হয়ে গিয়েছে কাঁঠাল তক্তা কিনতে। আরও 2 টাকা গিয়েছে কেরোসিন, আলকাতরা, লোহার পেরেক, কড়া কিনতে, ডোমেদের কাছে চ্যাটয় কিনতে। সম্বল এখন 6টি টাকা। স্তব্ধ দুপুরবেলায় বাবুদের বাড়ির ঘরের ভিতরে বসেছিল সীতারাম। টাকা 6টি
কয়েকবার নাড়াচাড়া করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্থির করলে এখন একটা টাইম পিসই ভালো। হঠাৎ সে উঠে পড়ল। উপায় সে খুঁজে পেয়েছে। ঘরটি বন্ধ করে একেবারে এসে উঠল কেষ্ট স্বর্ণকারের বাড়ি। নাকের ডগায় ঝুলে পড়া চশমা পরে কেষ্ট কাজ করছিল। চশমা এবং ভুরুর ফাঁক দিয়ে সীতারামের দিকে তাকিয়ে বললে, এসো পণ্ডিত, আমার ছেলেটাকে তোমার পাঠশালাতেই দেব। বেজায় মোটা বুদ্ধি হে, একটুকু দেখো, বসো। সামনেই ছিল কয়েকটা মোড়া। কেষ্ট সেই সবগুলোকেই দেখিয়ে দিলে। সীতারাম নিজের হাত থেকে খুলে দিলে দুটি আংটি। দেখুন দেখি কত ওজন। সোনাটা অবশ্যই গিনি, আমি জানি। আংটি দুটির একটি দিয়েছিল তার বাবা, অন্যটি পেয়েছিল বিয়েতে। বিক্রি করবে? স্বর্ণকার আংটি দুটি হাতের তালুতে নিয়ে ওজনটা অনুমান করে নিয়ে বললে, ভরি দেড়েক, কি 6 আনা, মানে 1 ভরি 6 আনা হবে। তারপর সে নিক্তি বার করে ওজন করলে। নিক্তির মাথার সুতোটি সন্তর্পণে তুলে ধরে দুটি কুঁচ ফেললে ওজনের দিকে। নিক্তির দাড়ি স্থির হয়ে দাঁড়ালো। কেষ্ট হেসে বললে, 1 ভরি 6.5 আনা। আংটি বেচে হলো 33 টাকা কয়েক আনা। আজ সে যুদ্ধের বাজারকে ধন্যবাদ দিলে। যুদ্ধ বাধায় দেশের বাজারে প্রায় আগুন লেগে গিয়েছে। যুদ্ধ থেমে গিয়েছে গত নভেম্বর মাসে, কিন্তু বাজারের আগুন আজও নেভে নাই। সীতারাম নিজেই কত সময় বলেছে কাল যুদ্ধ, কিন্তু আজ সে সোনা বেচে এতগুলো টাকা পেয়ে যুদ্ধ বাঁধার জন্য খুশি হলো। টাকাটা নিয়ে সে প্রথমেই গেল অনন্ত বৈরাগীর বাড়ি। বৈরাগী মাথায় করে মণিহারি ফিরি করে বেড়ায়। মালা, ডোর, আয়না, চিরুনি, পুতুল, তেল, সাবান, কিছু কিছু গিলটির গহনা। সে দেখেছে বৈরাগীর দোকানে কাঁচের কেসের মধ্যে কালো ভেলভেটের খোপে খোপে হরেক রকমের আংটি থাকে। দুটি আংটি সে বেছে নিল, অনেকটা তার সেই আংটি দুটির মতো। তার বাবাকে সে একথা জানতে দিতে চায় না। বাবা দুঃখিত হবেন, রাগ করবেন। তার দেওয়া আংটি সে বিক্রি করেছে। হয়তো বকবেন, বলবেন লক্ষ্মী ছাড়াবি তুই। বাবা তো বুঝবেন না তার মনের কথা। তারপর সে গেল রঘুনাথ রাজমিস্ত্রির বাড়ি। ঠিক করে এলো কাল সকাল থেকেই সে লোকজন নিয়ে সাহার খামার বাড়িতে যাবে। টুকরো টুকরো মেরামত যা আছে সেরে দেবে এবং কলিচুন দিয়ে ঘরখানা এবং বারান্দাকে চুনকাম করে দেবে। রঘুনাথকেই সে কলিচুনের এবং তুলির জন্য পাটের দাম দিয়ে এলো। খানিকটা এসে আবার ফিরে গিয়ে সে বললে, খানিকটা নীল ওর সঙ্গে না দিলে ভালো হবে না, নীলও খানিকটা কিনে নিও। রঘুনাথ বললে, তাহলে চিনিও খানিক দেন এর সাথে, নইলে তো ধরে না, গায়ে ঘ্যাস লাগবে আর উঠে যাবে চুন, টাক পড়া মাথার মতো মাটি বেরিয়ে পড়বে। তা বেশ, কত লাগবে বলো? চিনি আপনার 8 পোটাক আর নীল, তা দিয়ে যান আনাচারেক পয়সা। আরও একটু ভেবে নিয়ে সীতারাম বললে, আরেকটি কাজের ভার নিতে হবে। ঘরের ভার তো তোমার, বাইরের উঠোনটিকেও ঝরঝরে করে দিতে হবে। বেশ সমান করে চেঁচে ছুলে গোবর মাটিতে নিকিয়ে দিতে হবে। একটি বাড়তি মজুর আর একটি মজুরনি নেবে, কেমন? তা বেশ, তাও করিয়ে দেবো। কালকের মধ্যে আমার সব শেষ হওয়া চাই। আজ ধরো মঙ্গলবার, কাল বুধবার, কালকের মধ্যেই সব তোমরা শেষ করবে। পরশু দিনই আমার পাঠশালা খোলা হচ্ছে, বুঝেছ? সে আপনি দেখে নেবেন। বেলা 4টের সময় আসবেন,
সব কমপ্লিট করে রাখবো, না হয় কানটা ধরে আমার মোলে দেবেন, ব্যাস। 4টের সময় পর্যন্ত তার ধৈর্য থাকলো না। ছাত্রদের পড়িয়ে তাড়াতাড়ি সে স্নান সেরে নিলে পুকুরে। ঝর্ণা পর্যন্ত যাওয়ার সময় নেই আজ। স্নান সেরে খেয়েই এসে হাজির হলো। বিকালে যখন সে ফিরল তখন মাথা থেকে পা পর্যন্ত চুনের দাগে ভরে গিয়েছে। হাত পা চুনের তেজে হেজে গিয়েছে। নিজেও সে সমানে খেটেছে রঘুনাথের সঙ্গে। লজ্জা হলো তার। জামা গেঞ্জি জুতো পুকুরের পাড়ে রেখে সে জলে নেমে পড়ল। বৈকালে বেড়াতে যাওয়াও তার হলো না। আরও অনেক কাজ বাকি। আজ একটু চা খেলে সে। পরিশ্রম হয়েছে। দুবার পুকুরে স্নান করেছে। খেয়ে দিয়ে আবার চলল সে। বাবুদের বাড়ি থেকে একখানা চেয়ার গেল। টুলের বদলে সাহামশায়ও একখানা চেয়ার দিয়েছেন। সতীশ মিস্ত্রির বাড়ি থেকে ছোট সেলফ, টেবিল, ব্ল্যাকবোর্ড আনিয়ে ঠিক দরজার সামনে দেওয়ালের গায়ে রাখল নিজের চেয়ার। তার সামনে টেবিল। চেয়ারের ডান দিকে দেওয়ালে ঝুলিয়ে দিলে ব্ল্যাকবোর্ড। এপাশে বড় দুটো হুকে প্যাকিং কেস থেকে তৈরি সেলফটি বসালে। সবশেষে চেয়ারের ঠিক মাথার উপরে শক্ত করে লম্বা 2.5 ইঞ্চি পেরেক ঠুকে ক্লক ঘড়িটা বসিয়ে দিলে। দম দিয়ে চালিয়ে দিলে ঘড়িটা। পাড়ার ছোট ছোট ছেলেরা এসে জুটেছিল। তাদের উৎসাহেরও অন্ত নাই। তাদের জন্য পাঠশালা হচ্ছে, এইখানে তারা পড়বে। এরই মধ্যে তারা সীতারামকে মাস্টার মশাই বলে ডাকতেও শুরু করেছে। ঘড়িটি চালিয়ে দিয়ে সে তাদেরই মধ্যে বড় দেখে একজনকে বললে, সাহামশায়ের দোকানে শুধিয়ে এসো তো, কটা বাজছে? কটা বেজে মিনিট ঠিক ঠিক জেনে আসবে। আর একজনকে বললে, তুমি যাও, ধীরানন্দবাবুদের বাড়ি যাও তো। এই চাবি নিয়ে কানাই রায় আছে, তাকে দেবে, বলবে মাস্টার মশায়ের লণ্ঠনটা দেন। তারপর সে ঘড়ির কাঁটা ঘুরাতে আরম্ভ করলে। 9টা বেজে রয়েছে। শ্রাবণ মাস। সন্ধ্যা হয়েছে। এখন অন্তত 6:30 কি 6:45। 10, 11, 12 ঢং 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 শব্দে ঘড়িটা বেজেই চলেছে। সুন্দর আওয়াজ এবং জোর আওয়াজ। মাস্টার মশাই! চমকে উঠল সীতারাম। ধীরাবাবুর গলা! সে তাড়াতাড়ি নেমে পড়ল চেয়ার থেকে, বেরিয়ে এলো ঘর থেকে। তার বুকটা আবেগে পূর্ণ হয়ে গেল। আপনি ধীরাবাবু? ধীরানন্দই বটে, সে একা নয়, শ্যামু দেবুও এসেছে। সঙ্গে কানাই রায়ের 2 হাতে 2টি লণ্ঠন, তার মধ্যে একটি সীতারামের। ধীরানন্দ বললে, দেখতে এলাম আপনার পাঠশালা কেমন হলো। শ্যামুদেবুও এসেছে। সীতারাম দেবুকে কোলে তুলে নিলে। দেবু হাসি চাপবার চেষ্টায় দাঁতে খামচ কেটে মুখ ঘুরিয়ে রইল। ধীরানন্দ বললে, বাহ, বেশ হয়েছে, চমৎকার হয়েছে। সীতারাম লজ্জা পেলে অকারণে। তারপর কুণ্ঠিত স্বরে বললে, পাঠশালা তো। ধীরানন্দ বললে, পাঠশালার চেয়ে অনেক ভালো হয়েছে। বাহ, ঘড়িটা নতুন দেখছি। সীতারাম এই মুহূর্তেই নিজেই একটা খুঁত আবিষ্কার করলে। এপাশের দেওয়ালে যেমন ঘড়ি রয়েছে, ও মাথার দেওয়ালে তেমনই যদি একখানা ছবি থাকতো। ধীরানন্দ বললে, খুব ভালো হবে। 1 দেওয়ালে নয়, 3 দেওয়ালে 3খানা। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর আর একখানা। বিদ্যাসাগরের ছবি তো পাওয়া যায় না, একখানা মা সরস্বতীর ছবি দিয়ে দিন, খুব ভালো হবে। ধীরানন্দের কথাটা ভারী ভালো লাগলো সীতারামের। তার মুখের দিকে চেয়ে রইল সে। মনে হলো, ছেলেটি যদি ছোট হতো, এ যদি তার ছাত্র হতো। এমনই না হলে ছাত্র। ধীরানন্দ বললে, এরপর কতকগুলো হাতি, ঘোড়া, বাঘ, গরু, মোষ, সাপ
এই সব রঙিন ছবি আনাবেন, দেওয়ালে টাঙিয়ে দেবেন, ছেলেদের ভালো লাগবে। আবার সে বললে, পাঠশালার কী নাম দিলেন? নাম দিন সন্দীপন পাঠশালা। সন্দীপন মুনির পাঠশালায় শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখেছিলেন। এই বারান্দার দেওয়ালে মোটা মোটা করে লিখে দিন, না হয় নিজেই তৈরি করে নিন একটা সাইনবোর্ড। বিস্মিত মুগ্ধ হয়ে শুনছিল সীতারাম। প্রথম দিন বাইরে থেকে ছেলেটির কথা শুনে তার যেমন অদ্ভুত মনে হয়েছিল, এই 10 দিন পর আবার তার কথায় তেমনই বিস্ময় জেগে উঠল। কানাই রায় বললেন, চলুন দাদাবাবু। চলো। ধীরানন্দ উঠল। আপনিও আসুন মাস্টারমশাই। চলুন, আমি একটু পরে যাচ্ছি। কিন্তু দেবু যে ঘুমিয়ে গিয়েছে। ধীরানন্দ বললে, ওটা ভারী চঞ্চল, একটু স্থির হলেই ঘুমিয়ে যায়। রায়জি, তুমি ওকে নাও। চলে গেল তারা। সীতারাম একা বসে রইল। টেবিলের উপর আলোটা তুলে দিলে। চেয়ারে বসে অন্ধকার বাইরের দিকে চেয়ে রইল সে। তার পাঠশালা, ছেলেরা কলরব করে পড়বে, সে বসে থাকবে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যেখানে যার ভুল হবে সংশোধন করে দেবে। ছেলেরা সব লোহার তাল, সে কামার। সে তাদের থেকে নানা ধরনের অস্ত্র গড়ে তুলবে। অবিশ্রান্ত পরিশ্রমে তার গায়ে ঘাম ঝরবে, সযত্নে পান ধরাবে তার ধারের মুখে। বছরে ছেলেদের কতক লোয়ার প্রাইমারি পাশ করে চলে যাবে, আবার ছোটর দলে সে ভর্তি হবে। যারা পাশ করে যাবে তারা বড় স্কুলে যাবে, সেখান থেকে যাবে কলেজে। কতজন কৃতী হবে তার জীবনে। দেখা হলে সবিনয়ে সম্ভ্রম করে পণ্ডিত মশাই বলে তাকে সম্বোধন করবে। এখানে পড়াতে পড়াতে তার বয়স হবে, পৌঢ় হবে, মাথার চুল সাদা হয়ে যাবে, চোখে চশমা নিয়ে চালসে ধরা চোখে সে তখনও পড়াবে। তখনও থাকবে তারা তার চারিপাশে, কলরব করে পড়বে। ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। অনেক রাত্রি হয়েছে। বাবুদের বাড়ির খাওয়া দাওয়া চুকবার সময় হলো। সে উঠল, আলোটা নিয়ে আবার একবার ঘরখানি দেখলে। তারপর দুয়ার তালাবন্ধ করে উঠানে নামল। উঠানে একটি বাগান করতে হবে। ছোট খুরপি কয়েকটা আর 2টি ছোট বালতি কিনবে। ছেলেরা গাছের গোড়া খুঁড়বে, পুকুর থেকে জল এনে গোড়ায় দেবে। ফুল ফুটে উঠবে, চমৎকার শোভা হবে। ছেলেদের একটা ফুটবল কিনে দিতে হবে। কয়েক পা গিয়ে মনে হলো, ঘড়িটার তলায় দম দেওয়ার দিনটা লিখে দিতে হবে, বুধবার সন্ধ্যা 7টা। নিত্য ভোরবেলা উঠে সে কিছু পুণ্য শ্লোক স্মরণ করে। বাল্যকাল থেকেই বাবার কাছ থেকে এইটি সে শিখেছে। বাবা যা বলেন, ছেলেবেলায় সে যা শিখেছিল তাতে ভুল ছিল কয়েকটা। এখন অবশ্য সে শুদ্ধ শ্লোকই বলে। আজ সে প্রগাঢ় ভক্তির সঙ্গে শ্লোকটি উচ্চারণ করলে। সরস্বতীর মূর্তি মনে মনে কল্পনা করলে। সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করলে। রামকৃষ্ণদেবকে প্রণাম করলে, বিদ্যাসাগরকে প্রণাম করলে, বিবেকানন্দকে প্রণাম করলে, এখানকার হেডমাস্টারকেও প্রণাম করলে। সকলকে প্রণাম জানিয়ে সে দরজা খুলে বেরিয়ে এসে অত্যন্ত খুশি হলো। সামনেই বাগানে ভোরের আবছায়ার মধ্যে একটা বেদির ওপর বসেছিল ধীরানন্দ। আহ, ভালো লোকের মুখ দেখলে সে দিনটা তার ভালো যাবে। আজকের দিন ভালো যাওয়ার মানেই হলো তার পাঠশালার ভবিষ্যৎ ভালো হবে। গত রাত্রে সে বাড়ি যায় নাই, সকাল থেকে অনেক কাজ আছে। স্মিত মুখে এগিয়ে এসে ধীরানন্দকে বললে, বাহ, আপনি তো খুব ভোরে ওঠেন। ধীরানন্দ কিছু লিখছে। সে বললে, হ্যাঁ। কিন্তু লিখতেই থাকলো সে। সীতারাম এই ছোট্ট উত্তর প্রত্যাশা করে নাই। সে একটু ক্ষুণ্ণ হলো।
তবুও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বললে, আজ আপনাকে প্রণাম করব। কেন প্রণাম করবেন কেন? মুখ না তুলেই বললে ধীরানন্দ। আজ আমার পাঠশালা খুলব। কিন্তু আমি তো কারো প্রণাম নিই না, নিজের লোক মানে ভাই বোন ছাড়া। আমিও তো আপনাদের আপনার লোক হয়ে গিয়েছি। হুম, আপনি বয়সে বড়, প্রণাম করবেন না আপনি, না। সে আবার লিখতে লাগলো। সীতারাম বিস্মিত হলো না, কিন্তু মনে হলো এটা ধীরাবাবুর বাড়াবাড়ি, খানিকটা চালবাজির মতো। সে একটু দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল গাড়ু নিয়ে। গামছাটাকে কাঁধে ফেলে সেই ঝর্ণার দিকে। যথাসম্ভব দ্রুত সে গেল এবং ফিরল। অনেক কাজ আছে, শুভ কাজ। তার জীবনে সাধের কাজ আরম্ভ করবে সে। গ্রামের সমস্ত দেবমন্দিরগুলিতে প্রণাম করতে হবে। তারপর এখানকার গ্রাম দেবতা জাগ্রত বুড়িকালী মায়ের স্থান পূজা করাবে সে। পূজা শেষে নির্মাল্য নিয়ে কাপড়ের টুকরোয় বেঁধে পাঠশালার দুয়ারের মাথায় টাঙিয়ে দেবে। মায়ের প্রসাদী সিঁদুর দিয়ে দরজার মাথায় লিখবে, সিদ্ধিদাতা গণেশ জয়তী। তার নিচে পাঠশালা খোলার দিনটি লিখে রাখবে, 20শে শ্রাবণ সন 1326 সাল। ঝর্ণা থেকে ফিরে দেখলে ধীরানন্দ আর লিখছে না, লেখাটা পড়ছে। সীতারাম গাড়ুটি রেখে দিয়ে জামা গেঞ্জি পরে বেরিয়ে যাবার জন্য ঘরে তালা দিলে। এই সকালেই মন্দিরে প্রণাম সেরে আসবে। ধীরানন্দ বললে, কত দূর বেরিয়ে এলেন? ঝর্ণা পর্যন্ত। আমিও সকালে বেড়াই রোজ, কিন্তু আজ আর হলো না, ঘুম পাচ্ছে বড্ড। বেশি সকালে উঠেছেন বোধহয়? না, কাল ঘুমাইনি একেবারে। সমস্ত রাতটি ধরে একটা কবিতা লিখেছি। কবিতা? অবাক হয়ে গেল সীতারাম। এইটুকু ছেলে কবিতা লেখে? হ্যাঁ, কিন্তু আপনি আবার এখন যাবেন কোথায়? ঠাকুর দেবতাকে একটু প্রণাম করে আসি, একটা শুভ কাজ করতে যাচ্ছি। একটু চুপ করে থেকে ধীরানন্দ বললে, কিন্তু একটা দুঃসংবাদ দিতে হচ্ছে যে, রঘুনাথ রাজের ছেলে এসেছিল আপনার খোঁজে। কাল রাত্রে কজন লোকে পাঠশালার উঠোনে খুব উপদ্রব করেছে। ওদের বাড়ি তো কাছেই, ওরা দেখেছে, মদ টদ খেয়েছে, নেচেছে বোধহয়, ক্ষতিও করেছে কিছু। কয়েকজন বাবুপাড়ার লোকের নাম করলে। সীতারামের মাথাটা ঝিমঝিম করে উঠল। সে সঙ্গে সঙ্গে ছুটল পাঠশালার দিকে। দাঁড়ান, আমিও যাব। পাঠশালায় ঢুকে সীতারাম স্তম্ভিত হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন উঠান এবং বারান্দাটাকে কদর্যভাবে নোংরা করে গিয়েছে। উচ্ছিষ্ট শালপাতা, মাংসের অবশিষ্ট হাড়ের টুকরো পড়ে আছে চারিদিকে। এঁটো মাটির হাঁড়ি ভেঙে ছড়িয়েছে। সাদা ধপধপে দেয়ালে কাঠকয়লার টুকরো দিয়ে লিখেছে, চাষা চাষা চাষা, সুঁড়ি সুঁড়ি সুঁড়ি। একটা সংস্কৃত শ্লোক লিখেছে, বিচিত্র তার ভাষা, বিচিত্র তার ভাব। অশ্বপৃষ্ঠে গজস্কন্দে যদিবা দোলায়াং জাতে ন চাষা সজ্জনায়তে। উঠোনটা দুর্গন্ধে ভরে উঠেছে। ইতরতম উপায়ে উঠানটাকে ময়লায় পরিপূর্ণ করে গিয়েছে। দর্শক অনেক জমে গিয়েছে। নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে তারা। কেউ বা মন্দ বলছে এই কুকীর্তির কর্তাদের, কেউ কেউ এই রসিকতার রসগ্রাহীর মতো তাদের তারিফ করছে মৃদু হাস্যের সঙ্গে মৃদু স্বরে। সীতারাম যেন মাটির পুতুলের মতো নির্বাক নিস্পন্দ হয়েই দাঁড়িয়ে রইল। এমন নিষ্ঠুর ইতর অপমানের দুঃখ সে জীবনে অনুভব করে নাই। এর চেয়ে শিবকিঙ্কর তাকে ধরে যদি পথের উপর হাজার লোকের সামনে অকারণে জুতো খুলে মারত, তাহলেও তার এত দুঃখ হতো না। জ্যোতিষ সাহাও এসে উপস্থিত হলো। সেও স্তব্ধ হয়ে গেল প্রথমটা। তারপর সে সজাগ হয়ে উঠল। দৃষ্টি ফিরিয়ে চারিদিকের লোকেদের দেখে নিয়ে ব্যস্তভাবে বললে, এই যা তো, আমার বাড়ি থেকে টামনাটা নিয়ে আয় তো।
রঘুনাথ, রঘুনাথ আছো? রঘুনাথ ছিল। সে বললে, আজ্ঞে। চুন আছে আর? তা খানিক আধেক আছে বোধ হয়। আচ্ছা ভালো, না হলে দেখে শুনে নিয়ে এসো। দেওয়ালের লেখাগুলো ঘষে মুছে চুন লাগিয়ে দাও। যাও যাও, দেরি করো না। এই যে টামনা এনেছিস? আচ্ছা, 4 আনা পয়সা দেব। টামনা করে চেঁচে ময়লাগুলো ফেলে দে দেখি। কেউ সাড়া দিলে না। সকলে সরতে আরম্ভ করলে। আজ্ঞে, উ কে করবে? 8 আনা পয়সা দেবো। একজন বললে, গোটা টাকা দিলেও উমশাই হবে না, মতিয়া ম্যাথরকে ডেকে পাঠান। হঠাৎ একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল। ধীরানন্দ এগিয়ে টামনাটা তুলে নিলে। জ্যোতিষ হাঁ হাঁ করে উঠল, এ কি ধীরাবাবু? ধীরানন্দ মালকোচা মেরে জামার আস্তিন গুটিয়ে টামনাটা নিয়ে একটা স্থানের ময়লার কাছে দাঁড়িয়ে সেটাকে চেঁচে টামনায় তুলে নিলে বিনা বাক্য ব্যয়ে। তারপর বললে, ব্যস্ত হয়েও না জ্যোতিষ, মতিয়াকে 11টার আগে পাবে না। কিন্তু তাই বলে আপনি? দেন দেন, আমাকে দেন। আমার অভ্যেস আছে। মতিয়ার সঙ্গে ঝগড়া করে আমাদের বাড়ির ড্রেন আমি নিজে 1 বছর পরিষ্কার করেছি। পাড়ার কুকুর মরলে সে বেওয়ারিশ পচা জানোয়ার আমিই ফেলি। ধীরানন্দ হাসলে। সীতারাম এবার এগিয়ে এলো। তার নিষ্পন্দ অসারতাটা এতক্ষণে কাটল বিপরীত একটা ভাবের আঘাতে। সে বললে, না, আমাকে দেন, আমার পাঠশালা। তার চোখ দুটি থমথম করছিল, ঠোঁট কাঁপছে। ধীরানন্দ বললে, এটা আমি ফেলে দিই? এটা নিয়ে টানাটানি করে লাভ নেই। ফেলে দিয়ে টামনাটা সীতারামের হাতে দিয়ে বললে, আপনার পাঠশালা, আপনি করবেন বই কি, নিন। সকল ক্লেদ যেন ধীরানন্দই মুছে দিলে। আবার সমস্ত পরিষ্কার করে স্নান করে যখন সে দেবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখন তার মন দিব্য প্রসন্নতায় ভরে উঠেছে। সকল দেবস্থানে প্রণাম করে বুড়ি কালীমায়ের পূজা করিয়ে সে এসে পাঠশালায় উঠল। ততক্ষণে পাড়ার মাতব্বররা এসে বারান্দায় জমিয়ে বসেছে সব। জ্যোতিষ সাহা একজন মজুরকে দিয়ে আমের পল্লব খড় পাকানো দড়িতে গেঁথে বারান্দাটার এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টাঙিয়েছে। আমের পল্লব মুখে দিয়ে 2 জলপূর্ণ কলসি দিয়েছে দরজার দুপাশে। কলসি দুটির পাশে 2টি ছোট কলা গাছ। উঠানে ছেলেদের ভিড় জমেছে, তারা কলরব করছে। সীতারাম প্রসাদী ফুলমালা নিয়ে উঠানেই দাঁড়ালো। ভারী ভালো লাগলো। সকালে যতখানি দুঃখে ভরে উঠেছিল তার মন, যতখানি ক্ষোভে বিষিয়ে উঠেছিল, তার চেয়ে অনেক অনেক বেশি সুখে আনন্দে তার মন ভরে উঠল। পৃথিবীতে মন্দ মানুষ যত আছে, ভালো মানুষ তার চেয়ে অনেক অনেক বেশি আছে। কথায় বলে, পাপের চেয়ে পুণ্য বেশি। এতে আর সন্দেহ নেই আজ তার। ভগবানের সৃষ্টি যে, ভগবানকে আবার একবার এই মুহূর্তে স্মরণ করে প্রণাম করে সে বারান্দায় গিয়ে উঠল। নির্মাল্য বাধা নাম লেখা শেষ করে সে চেয়ারে বসল। জ্যোতিষ বসল পাশের চেয়ারে। নাও ভর্তি আরম্ভ করো। আমার ভাইপোর নাম লেখো প্রথম, সীতেশচন্দ্র সাহা। এই সীতেশ, প্রণাম কর মাস্টারমশাইকে। দে, ভর্তির ফি দে। হ্যাঁ। আচ্ছা স্বর্ণকার কাকা, তোমার ছেলে কই গো? একে একে 16টি ছেলে ভর্তি হলো। তার প্রসন্ন মনের কাছে এই 16 সংখ্যাটি ভালো লাগলো। 16 শুভ সংখ্যা, পূর্ণতার লক্ষণ। বিকেলবেলা 4টের সময় ছুটি। ছুটি দিয়ে সমস্ত গুছিয়ে দরজায় তালা বন্ধ করে যখন পথে বেরিয়ে এলো, তখন সে ক্লান্তিতে যেন ভেঙে পড়েছে। চাবিটা দিতে হবে সাহামশাইকে, তিনি লোকসভার ব্যবস্থা করেছেন। একটা জিনিস ভুল হয়েছে, টিফিনের সময় সেটা মনে হয়েছিল, ছুটির সময়েও আবার মনে হয়েছে। একটা ঘন্টা চাই।
ঢং ঢং শব্দে ঘণ্টা বেজে স্কুল বসবে। ঢন শব্দে ঘণ্টা বাজলে ছুটি হবে। তার পাঠ্যজীবনের কথা মনে পড়ল। স্কুল বসবার সময় ঘণ্টা বাজত, সে যেন ডাক দিত, আবার ছুটির ঘণ্টা। ওহ, এই শব্দটা কি যে ভালো লাগে ছেলেদের কানে। ঘণ্টা আমাদের চাই। একটা দুঃখ, ধীরাবাবু এমন ব্যবহার করলেন, মা এত আশীর্বাদ করলেন, কিন্তু শ্যামুদেবুকে কিছুতেই ভর্তি করলেন না তার পাঠশালায়। নানা রকমের সঙ্গ থেকে বাঁচবার জন্যই তো বাড়িতে তোমাকে রেখেছি বাবা, তুমিই তো পড়াবে ওদের। সীতারাম চুপ করে থাকে, মন তার কিছুতেই বুঝতে চায় না। আজ এই পর্যন্ত। সীতারামের চেষ্টা শেষ পর্যন্ত সফল হলো। 16টি ছেলে নিয়ে পাঠশালা শুরু হলো। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল।